দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ এমরান হাসানের সঙ্গে। এমরান ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হেলো ভাই। জি এমরান ভাই, প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি জানেন যে এক্সপোর্ট গ্রোথ হয়েছে আমাদের জানুয়ারি মাসে, এক্সপোর্ট প্রায় 7% বৃদ্ধি পেয়েছে, ইন্টারেস্ট রেট কিছুটা কমতে শুরু করেছে, যদিও আমরা দেখেছি রেমিটেন্স গত 5 মাসের ধারাবাহিকতায় একটু কমেছে। তাহলে সব কিছু মিলে আমরা কি বলতে পারি যে পুঁজিবাজারের জন্য একটি ভালো ইকোনমি তৈরি হচ্ছে? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি বিশেষ করে তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনি যেটা বললেন, ইন্টারেস্ট রেটটা কমে আসছে, যেটা আমরা অলরেডি ট্রেজারি বন্ডে যে অপশন গুলা হয়, আমরা যদি লক্ষ্য করে থাকি দেখবো যে সবগুলা ট্রেজারি বিল এবং বন্ড যেগুলো আছে প্রত্যেকটারই জুন মাসের পর থেকে যে পিক একটা রিচ করেছিল তার থেকে বেশ অনেকটাই কমে আসছে। এবং এই ট্রেন্ডটা মোটামুটি এমন না যে হঠাৎ করে একটা উইক কমে আবার বেড়ে গেছে, তা না, প্রায় 2 মাস ধরে আমরা লক্ষ্য করছি যে ট্রেজারি রেটটা আস্তে আস্তে করে কমে আসছে। তো এটা অবশ্যই আমি মানে আমরা সবাই জানি যে ইন্টারেস্ট রেট যখন কমতে শুরু করে, এটা পুঁজিবাজার আসলে রিভার্সালের একটা প্রথম সাইন, এবং এটা খুব জি খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট একটা সাইন। তো এই জি ব্যাপারে আমি মনে করি ডেফিনেটলি একটা গুড সাইন। আর জি এক্সপোর্ট যেটা বললেন, সেটা আমি আসলে আমাদের এটা বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। তো এখানে আমার মনে হয় যে টেক্সটাইল সেক্টর অনেক ভালো একটা ভূমিকা রাখে সবসময় এক্সপোর্টে, সেটা তো আমরা দেখেছি একটা ভালো গ্রোথ ছিল। আর আমার মনে হয় যে এটা অবশ্যই একটা ভালো সাইন ইকোনমি রিকভারি করার। রেমিটেন্সটাও ব্যাপারটা আসলে যেটা আমার কাছে মেইন রিজন মনে হয়, এটা গত বছর জানুয়ারি তুলনায় এই জানুয়ারিতে একটা হালকা গ্রোথ ছিল 3.4%, বাট হুম গত 6 মাসের রেমিটেন্সের মধ্যে লোয়েস্ট ছিল গত মাসে। এটার হুম মূল রিজন যেটা মানে আমরা জানতে পেরেছি, জানুয়ারি মাসে আপনি দেখবেন যে ডলার রেটটা, রেমিটেন্সের ক্ষেত্রে যে ডলার রেটটা ছিল সেটা হুম হুম, ডিসেম্বরের থেকে কম ছিল। জি ডিসেম্বরে ডলারের এক্সচেঞ্জ রেটটা পিক 128 টাকা পর্যন্ত রিচ করেছিল অফিসিয়ালি, জি যেটা জানুয়ারিতে ছিল এভারেজে 122 টাকার মতো। তো নর্মালি যখন ডলার রেটটা বেড়ে যায় তখন দেখা যায় রেমিটেন্সের ইনফ্লোটা বেড়ে যায় স্বভাবত কারণেই। এই কারণে জানুয়ারিতে আমার ধারণা রেমিটেন্সটা কম আসছে, এটা হয়তো বা পরবর্তী মাসগুলোতে আমরা আবার দেখতে পারবো যে এটা আবার আপওয়ার্ড জি ট্রেন্ডে ইমরান থাকবে। ভাই, এক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ডলারের কারণে হয়তো বা রেমিটেন্সের যে ক্যালকুলেশনটা সেটার ক্ষেত্রে একটু প্রভাব রেখেছে। এখন যদি আমরা আসি ইন্টারেস্ট রেট, আপনি একটু আগে বললেন যে ইন্টারেস্ট রেট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর পুঁজিবাজারের জন্য। জি। আপনি জানেন আজকে মুদ্রানীতি ঘোষণা হবে বেলা 3টায়। এক্ষেত্রে ইন্টারেস্ট রেট অলরেডি কমতে শুরু করেছে। পুঁজিবাজার মানে বান্ধব হওয়ার জন্য কেমন মুদ্রানীতি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার যেটা ধারণা এবং যেটা মনে হয়, যে পলিসি রেটটা এখন আর বাড়বে না। এতদিন পর্যন্ত আমরা পলিসি রেট একটা বাড়ার একটা ট্রেন্ড দেখতে পেয়েছি। তো আমার মনে হয় এটা একই রকমই থাকবে, কারণ ইনফ্লেশন আপনি লক্ষ্য করে থাকবেন কিন্তু কমে আসছে আস্তে আস্তে করে। ইনফ্লেশনের যে গ্রোথটা ছিল এটা এখন আর নেই, বরঞ্চ নিচের দিকে নেমে আসছে। তো এটা একটা ভালো সাইন, এবং সেই কারণে আমার কাছে মনে হয় না যে পলিসি রেট বাড়ানোর কোনো কারণ আছে বা এটা বাড়াবে বলে আমি মনে করি না। জি তো এটা যদি আনচেঞ্জড থাকে, আমার মনে হয় ইনফ্লেশনের সামনে আর একটু কমে আসার একটা ভালো সম্ভাবনা আছে। এবং এই মুদ্রানীতিটাও আসলে সেক্ষেত্রে এটা বাজারের জন্য হেল্পফুল হবে আলটিমেটলি। আমরা লক্ষ্য করেছি যে ট্রেজারি রেটটা কমে আসছে, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে। তো এই হুম জিনিসটা আমার ধারণা যে ব্যাংকের ইন্টারেস্ট রেটও আস্তে আস্তে করে এই প্রভাবটা আসবে, যখন জি সারপ্লাস লিকুইডিটি আস্তে আস্তে করে হয়ে যাবে হাই ইন্টারেস্ট রেটের কারণে। ইভেন্চুয়ালি ইন্টারেস্ট রেট ফল করতে বাধ্য হবে, যেটা আমাদের পুঁজিবাজারের জন্য খুবই ভালো হবে। আমার মনে হয় যে মুদ্রানীতি যদি এখন আর মানে অ্যাজ ইট ইজ থাকে, তাহলে এটা মনে হয় ফাইন। জি ইমরান ভাই, বিষয় এক্ষেত্রে কি আমরা আশা করতে পারি ব্যাংকের ইন্টারেস্ট রেট আসলে সিঙ্গেল ডিজিটে এই বছরই আসতে পারে? উম, আপনি জানেন যে একসময় সিঙ্গেল ডিজিটে ছিল। জি, আমার আমার কাছে মনে হয় এটা আসলে তো বছরের শেষের দিকে আসতে পারে। মানে গ্রাজুয়ালি জিনিসটা ফল করবে, কিন্তু এটা আসলে সিঙ্গেল ডিজিট আসার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেন্ডটা। ট্রেন্ডটা জি যদি ডাউনওয়ার্ড থাকে, এমন হয় যে 10 বিপস করে পড়তেছে, 15 বিপস করে পড়ছে, এটা আসলে পুঁজিবাজারে সেটার ইম্প্যাক্ট আসবে। সেটা সাইন হচ্ছে যে বাজারে সারপ্লাস লিকুইডিটি তৈরি হচ্ছে, জি ওটারই ইন্টিগ্রেশন হচ্ছে এই ডাউনওয়ার্ড ট্রেন্ডটা। জি, আপনি যেটা বললেন যে আসলে বাজারে সারপ্লাস লিকুইডিটি তৈরি হচ্ছে, আসলে বাজারে তো তারল্য দরকার। আপনি জানেন যে এক্স্যাক্টলি। লেনদেন এখনো হচ্ছে 420 থেকে 50 কোটি টাকার মতো। তাহলে আসলে বাজারে আরো তারল্য কিভাবে বৃদ্ধি করা যায় বলে আপনি মনে করেন? আসলে আমাদের বাজারে তো অনেকগুলো ইস্যু, মানে সব যে ইস্যুটা আমরা বারবার বলি, এটা সবাই বলে, এটা খুব হুম কমন জিনিস যে ভালো কোম্পানি দরকার বাজারে। হুম মানে ইনভেস্ট করার জন্য ভালো কোম্পানি আমাদের পরিমাণ অনেক বাড়াতে হবে এখন। এটা খুব কমন কথা, বাট এটা করতে হবে।
এবং এটা যত তাড়াতাড়ি করা যায় বাজারের জন্য ততই মঙ্গল। ভালো কোম্পানি যত বেশি আসবে মানুষের বাজারে তত বেশি আসবে, বড় ফান্ড তত বেশি আসবে, ফরেন ফান্ড তত বেশি আসবে। আমাদের গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে, যেটা একটা অনগোয়িং প্রসেস। এটা মানে অন অফ কোনো কাজ না, অল টাইম চালা যেতে হবে। দেখেন আমাদের অনেক কোম্পানি, অনেক টেক্সটাইল কোম্পানি আছে যারা আমরা জানি যে তারা খুব ভালো বিজনেস করছে, তাদের প্রফিট অনেক ভালো প্রফিট করছে। আপনি তাদের অ্যাসেটের গ্রোথ দেখলে ফিজিক্যালি যদি দেখেন বুঝতে পারবেন যে একের পর এক তারা ফ্যাক্টরি এক্সপেনশন করছে, নতুন কোম্পানি খুলছে আরেক নামে। কিন্তু তারা যখন পুঁজিবাজারে, এর মধ্যে অনেক কোম্পানি আপনি দেখবেন যে আর্নিং তাদের গ্রোথ শো করছে না, ইভেন অনেক কোম্পানি লস পর্যন্ত দেখাচ্ছে। জি কিন্তু তাদের আপনার সেই কোম্পানিগুলোর যদি আপনি লাইফ স্টাইলটা দেখেন, আর যদি কোম্পানির লাইফ স্টাইল বলি, আপনি দেখবেন কোনোভাবে আপনার কোনো কিছুতে মনে হবে না যে সে লস করছে বা তার গ্রোথ কম হচ্ছে। জি তো এই যে এই গভর্নেন্স গুলো যখন ইমপ্রুভ করতে পারবে, এখন আমরা হয়তো বা পুঁজিবাজারে 10-20টা কোম্পানি ম্যাক্সিমাম ভালো কোম্পানি খুঁজে পাই, তখন দেখা যাবে কিন্তু এই যে প্রায় 400টা লিস্টেড কোম্পানি আছে, এগুলাকে জি যদি অডিটিংটা ভালো করা হয়, ঠিকমতো কমপ্লেন্সটা মানে এদের ট্রান্সপারেন্সি মেনশন করা যায়, দেখা যাবে আরো 30টা ভালো কোম্পানি বের হয়ে আসবে জি যখন তারা ট্রু প্রফিট এবং আর্নিংটা শো করবে। তো এই জিনিসটা আসলে রেগুলেটরকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, এই ব্যাপারে জি অডিটরকে কাজ করতে হবে। আর আ- আমার আরেকটি যেটা বিষয় মনে আমি হয় জানতে চাচ্ছিলাম যে ইমরান ভাই আপনার কাছে, যে আপনি একটু আগে বলেছিলেন যে টেক্সটাইল সেক্টরের প্রবৃদ্ধির জন্য আসলে যে আমাদের এক্সপোর্ট বেড়েছে। আপনি জানেন যে যে ট্রাম্প প্রশাসন আসার পরপরই চীনের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে পুঁজিবাজার বিশ্লেষক সহ অর্থনীতি বিশ্লেষক যারা রয়েছে তারা বলছে যে চীনের যে বাজারটা বাংলাদেশে শিফট হতে পারে, বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে পুঁজিবাজারেও কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে একে তো হচ্ছে ডিরেক্টলি প্রভাব যেটা লিস্টেড কোম্পানিগুলা, যে তাদের আমাদের দেখেন 58টা লিস্টেড টেক্সটাইল কোম্পানি আছে পুঁজিবাজারে, এটা হুম, একটা বড় একটা পোর্শন। তো এই 58টা কোম্পানির আর্নিং এ তো টোটাল যে সেক্টরের আর্নিং, এটা ডেফিনেটলি সেটাতে ইম্প্যাক্ট পড়বে। তো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেটা পুঁজিবাজারের জন্য ভালো, যখন অনেকগুলো কোম্পানি এখানে প্রফিট শো করবে, কোম্পানিগুলোতে র্যালি আসবে। আর ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্টটা তো আরো ভালো। আসলে তো লিস্টেড না এরকম কোম্পানি আরো বেশি আছে বাংলাদেশে। জি তো তারা যখন আমাদের এক্সপোর্ট গ্রোথটা আরো ভালো হতে থাকবে, আমাদের ওভারঅল ইকোনমিতে ডেফিনেটলি এটা একটা বড় একটা ইম্প্যাক্ট পড়বে। তবে আমি এটা মনে করি এটা একটা বিগ অপরচুনিটি বাংলাদেশের জন্য, যে এই অপরচুনিটিটা গ্রাব করা। এবং গভর্নমেন্টের এখানে একটা বড় রোল প্লে করাটা খুব জরুরি, যেটা হচ্ছে এই টেক্সটাইল কোম্পানিগুলো যাতে তারা ওই ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সাপোর্টটা পায়, মূলত ইউটিলিটি যেটা, যে জি বিদ্যুৎ এবং গ্যাস, জি এই জিনিসটাকে কম্পিটিটিভ প্রাইসে এবং তাকে এনশোর করাটা যদি গভর্নমেন্টও করতে পারে, পলিসি সাপোর্টটা দিতে পারে, এবং আমাদের প্রাইভেট সেক্টর যথেষ্ট ডাইনামিক, তারা নিজেরাই এটা অ্যাচিভ করে নেবেন, একটা বড় একটা পোর্শন শেয়ারটা নিয়ে নিতে পারবে। জি ইমরান ভাই, সর্বশেষ প্রশ্ন হচ্ছে পুঁজিবাজার স্থিতিশীল হওয়ার জন্য, গতি ফিরে পাওয়ার জন্য সংক্ষেপে কি করা যেতে পারে? আসলে তো অনেকটা আমি বলে দিলাম যে ভালো কোম্পানি আনতে হবে পুঁজিবাজারে, তারপর গভর্নেন্স এনশিওর করতে হবে। আর হচ্ছে পুঁজিবাজারে আপনার যে যারা ইন্টারমিডিয়ারিজ আছে, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংক, এদেরকে আরো বেশি সক্ষম করে তুলতে হবে এখানে, যাতে ভালো কোম্পানিগুলোকে আরো এনকারেজ করা যায়, পলিসি সাপোর্ট দেওয়া যায়। এই পলিসিটা অনগোয়িং প্রসেস, এটা স্টেক হোল্ডারদের সাথে বসে রেগুলেটরকে ঠিক করতে হবে, বাইরের প্র্যাকটিস গুলো দেখতে হবে যে কোনটা করে তারা সাকসেস হয়েছে, কোনটাতে হয়নি। তো জি এগুলো আমি যদি মনে হয় ইন্টারমিডিয়েটসরাও যদি শক্তিশালী হয় পুঁজিবাজারে, পুঁজিবাজার তাহলে অটো শক্তিশালী হয়ে আসবে। জি ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ হিরো ভাই। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ এমরান হাসানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 85 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 38,872 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,255 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,801 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,250 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 828 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 76,195 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1,338 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্চ 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $75.13।
যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.47 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,882, যা আগের দিনের চেয়ে $21.51 বেশি। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $31.99, যা আগের কার্যদিবসের তুলনায় $0.17 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 12,673 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 579.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.50 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.99 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.36 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনি মূল্য এখন 19.36 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.21 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 46.15 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.33 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 147 টাকা 78 পয়সা এবং বিক্রয় মূল্য 155 টাকা 59 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 124 টাকা 23 পয়সা, বিক্রি হচ্ছে 132 টাকা 30 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 77 পয়সায় আর বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 64 পয়সায়, বিক্রি করছে 86 টাকা 90 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 31 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 47 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 42 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 92 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 14 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 27 টাকা 78 পয়সায়। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। যুক্তরাজ্যে জব্দ করা হবে টিউলিপের অবৈধ সম্পদ। এমনই সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও লন্ডনে উপহার পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করায় চাপের মুখে মন্ত্রিত্ব হারিয়েছেন যুক্তরাজ্যের সাবেক দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশি কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার দ্য টেলিগ্রাফ জানায়, অবৈধ সম্পদ জব্দ করার কাজ চলছে। লন্ডনে টিউলিপের কোটি কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। এসব সম্পদ বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা বলেও জানিয়েছে টেলিগ্রাফ। টিউলিপ তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক দুর্নীতি তদন্তে অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। লন্ডনে টিউলিপের মালিকানাধীন 7 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট দুর্নীতির অর্থে কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের সেফ ডিপোজিট লকার কি অপ্রদর্শিত অর্থের গোপন ভাণ্ডার? বাংলাদেশ ব্যাংকের লকারের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী বিপুল সম্পদের খোঁজ মেলার পর থেকেই জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লকারের তথ্য যেহেতু পুরোপুরি গোপন থাকে, তাই সাধারণ গ্রাহকের মুখোশ পড়ে দুর্নীতিবাজরাও এখানে অবৈধ সম্পদ জমা রাখছেন কিনা তা খতিয়ে দেখার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এটি হয়ে থাকলে ব্যাংকের লকারে স্বর্ণের পাশাপাশি মিলতে পারে বিপুল বিদেশি মুদ্রা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ব্যাংকিং ব্যবস্থায় সেফ ডিপোজিট হিসেবে পরিচিত লকার সার্ভিস ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি যে কেউ নির্দিষ্ট ভাড়ায় স্বর্ণালংকার, দলিল, দানপত্র, ব্যাংকের কার্ড, পাসপোর্ট, ব্যবসার চুক্তিনামা সহ নগদ অর্থ লকারে রাখতে পারেন। গ্রাহকেরা লকারে কি রাখছেন তা ব্যাংক কর্মকর্তারা জানেন না। অনেকটা সুইস ব্যাংকের মতো গোপন থাকে গ্রাহকের সম্পদ।
যেহেতু এটা গোপনীয় জন্য আপনি আপনার স্বর্ণ বলেন টাকা বলেন আপনি রাখতেই পারেন। ফেডারেল ব্যাংক এবং বিদেশি দুই একটা ব্যাংক আছে, সেখানে কিন্তু ভোল্ট আছে এবং আমার মনে হয় সেখানে আরও বেশি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের 3টি লকার খুলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সূর চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পান দুদক কর্মকর্তারা। এরপর থেকেই আলোচনায় আসে লকার সার্ভিস। দেশের সব ব্যাংকেই এই লকার সার্ভিস রয়েছে, যা নাগরিকেরা ব্যবহার করছেন। এসব লকারে কি আছে তা আড়ালেই থেকে যাচ্ছে। দুর্নীতিবাজরা অপ্রদর্শিত অর্থ এসব লকারে রাখছেন কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা। বা টাকা পয়সা ব্যাগে করে নিয়ে যাওয়া, সুটকেসে করে নিয়ে যাওয়া, বালিশের নিচে রাখা, এগুলি থেকে শুরু করে লকারকে ব্যবহার করা, সব কিছুই তারা করেছে তাদের সম্পদ লুণ্ঠন এবং দুর্নীতির জন্য। মানি লন্ডারিং করে হোক, ঘুষের মাধ্যমে হোক, অসৎ উপায়ে হোক করে আপনি রেখেছেন। হ্যাঁ, কেউ তো অলরেডি বাসায়ও পাওয়া যাচ্ছে আজকাল। সুতরাং যদি বাসাও পাওয়া যায় তাহলে ভোল্টেজে পাওয়া যাবে না, এর কোনো নিশ্চয়তা নেই। বিশ্লেষকেরা বলছেন, এই নিরাপত্তা লকারের বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে। প্রয়োজনে সংস্কার করতে হবে ব্যাংকিং প্রবিধি। আমার মনে হয় যে মানে স্যাম্পল র্যান্ডম ভিত্তিতে কিছু কিছু এটা বোধহয় চেক করা উচিত যে আসলে নর্মাল নাকি অ্যাবনর্মাল। সব কিছুই বিচার বিশ্লেষণ করে এবং অনুসন্ধান করে একটা জায়গায় আসা উচিত, যাতে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসাবে দাঁড়ায়। সরকার চাইলে দুর্নীতিবাজদের নামে থাকা লকারগুলো বিধি অনুযায়ী অনুসন্ধান করতে পারে, বলছেন বিশ্লেষকেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। রাঙামাটির কাপ্তাইয়ের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে 5 বছরের গবেষণায় সফলতা এলো টিসা বা ডিম ফলে। এই ফলটি কৃষিতে দেখাচ্ছে নতুন আশার আলো। দক্ষিণ মেক্সিকো ও উত্তর আমেরিকার উৎপত্তি এই ডিম ফলটি ব্যাপক হারে উৎপাদিত হলে কৃষকরা লাভবান হবেন। রাঙামাটি প্রতিনিধি শতরং চাকমার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ডিম ফল বা এগ ফ্রুট, হলদে রঙের বিদেশি জাতের ফলটির ভেতরের অংশ দেখতে অনেকটা সিদ্ধ ডিমের কুসুমের মতো, তাই এটিকে টিসা ফল বা ডিম ফল বলা হয়। ফলটির বৈজ্ঞানিক নাম পাউটিরিয়া ক্যাম্পেচিয়ানা। এই ফলটি দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ব্রাজিল সহ কয়েকটি দেশে উৎপাদিত হয়। 5 থেকে 6 বছর বয়সে একটি গাছে গড়ে 450 থেকে 500 ফল ধরে। উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এ ফলের ওজন গড়ে 190 থেকে 200 গ্রাম হয়। প্রতিটি গাছ থেকে ফলন পাওয়া যায় 65 থেকে 70 কেজি। ফলটা পাকলে আপনার ভিতরে একবার ডিমের কুসুমা যেরকম ওরকম খাইতে খুবই টেস্ট। জীবনে প্রথম খেলাম, খুব ভালো লাগলো। ফলটা খেতেও ভালো, দেখতেও সুন্দর। চাষিরা এই চাষ করে তাইলে মোটামুটি লাভবান হতে পারবে, কারণ যেহেতু এটা অপ্রচলিত ফল। রাঙামাটির রায়খালীতে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে 2014 সাল থেকে 2018 সালে পরীক্ষামূলকভাবে প্রথম এ ফলের চারা রোপণ সহ গবেষণা শুরু হয়। গেল 5 থেকে 6 বছরে গাছগুলোতে ফুল ও ফল আসতে শুরু করেছে। এর গাছে কোনো ধরনের রোগ বা পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ দেখা যায় না, এবং এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং এটা উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ একটা ফল। অনেকটা সফেদার আকৃতির ফলটি সুস্বাদু ও মিষ্টি। প্রক্রিয়াজাতের মাধ্যমে কেক, চকলেট, পনির, জুস এবং আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি করা যায়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।